আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পরে সবার সাথে দেখা। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমত ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকেই ভেবেছিলেন হয়তো বা যার ক্লাস হবে না বা হ্যান ত্যান সেই বিভিন্ন কথা হয়তো দেখতেছেন। এটা আমাদের সম্পূর্ণ নতুন স্টুডিও, আর নিউ স্টুডিও যেহেতু, তো আমরা নতুনভাবে সবকিছু সাজিয়েছি। ইনশাআল্লাহ সবকিছু মিলিয়ে আমাদের আগের মতো আমরা আগের ধারায় আবার ক্লাস করতে থাকবো একটা মাস। আমার হয়তো একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আবারও বলছি যে অনেকদিন ক্লাস হয়নি। আর যেহেতু এইগুলা সেট আপ দেখতে পাচ্ছেন, আমরা সম্পূর্ণ নতুন সেট আপ করছি, আর এই সেট আপগুলো আসলে সবাই করতে পারে না। সমস্যা হচ্ছে এই লোকগুলাকে পাওয়াও খুব দুষ্কর। তো সবসময় সবাইকে পাওয়া যায় না, যার কারণে অবশেষে আজকে হচ্ছে আমরা আমাদের ফুল সেট আপটা রেডি করতে পারছি। তো তার আগে সবাই একটু আমাকে জানিয়ে দেন কাইন্ডলি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, আগের মতো সবকিছু ঠিক আছে কিনা, এবং আপনারা সবাই কেমন আছেন? ঠিক আছে? না, স্যার হারিয়ে যায় নাই। এখন থেকে আমাদের নিয়মিত ক্লাস হবে। আর আমি আগামী মানে এই মাসটা তো টোটালি গিয়েছে, আগামী 1 তারিখের একটা রুটিন আপনাদেরকে 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ। 1 তারিখ থেকে যে আমাদের কোন দিন ক্লাস হবে। ঠিক আছে, 2026-এর প্রথম ক্লাস, 1 বছর পরের ক্লাস। যাই হোক, সব মিলিয়ে আমাদের আজকে পেজ নাম্বার হচ্ছে 238 থেকে শুরু করার কথা ছিল। আপনারা জানেন প্রিভিয়াস ক্লাসটা আমরা এই টপিকের উপরে শেষ করেছিলাম 238। তো যাই হোক, আজকে সবাই কেমন আছেন এটা একটু জানান। আর সবাই মিলে আশা করি আমরা আগের মতো করে শুরু করব, কারণ আপনারা অনেক 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 বেশি ধৈর্য ধরেছেন। এতটা ধৈর্য আমি হইলে ধরতাম না অন্তত পক্ষে, যেটা আমি বললাম যে এতদিন ক্লাস হচ্ছে না, কিন্তু কি বলবো, পরিস্থিতি শিকার, কিচ্ছু করার নেই। আপনাদেরকে আমি একটু দেখাইলে বুঝতে পারতাম যে আসলে কি অবস্থা। আমি অলরেডি আজকে দেখছেন, ওরা শুধু ওদেরকে দিয়ে এইটার কাজ করাইছে, ইভেন ইলেকট্রিক কাজগুলো আমি করছি নিজের হাতে। যেহেতু ওরা বলছিল যে আরো 2 দিন সময় লাগবে ইলেকট্রিক কাজগুলো করতে, কিন্তু পরে আমি বাধ্য হয়ে নিজে ইলেকট্রিক কাজগুলো করছি। যেটা হয়তো আপনারা দেখতে পেয়েছেন, আমি একটা ছোট্ট শর্ট ভিডিও দিয়েছিলাম। তো যখনই আমরা সবকিছু কমপ্লিট করে বোর্ডটা অন করতে পারছি, তখনই হচ্ছে আমাদের নিউ স্টুডিওর আমি বলেছি যে আজকে থেকে আমরা নিয়মিত ক্লাস করব। তো সবকিছু ঠিক আছে, যেহেতু আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমি কিন্তু কাজ শেষ করে এখনো ফ্রেশ হয় নাই, সেই অবস্থায় বাসায় গিয়ে তারপরে ফ্রেশ হব। ক্লাস নিয়ে নিয়ে আগে আপনাদের, আমাকে দেখে হয়তো বোঝা যাচ্ছে। তো কিছু করার নেই, আমরা ক্লাসটা শুরু করব। পেজ নাম্বার হচ্ছে 238 থেকে আমাদের ক্লাস শুরু হবে আজকে। 238-এ ডাউন, আমার যতটুকু মনে আছে লাস্ট ক্লাস আমাদের শেষ হয়েছিল ডাউন থেকে। হ্যাঁ, আচ্ছা একটু খেয়াল করেন, প্রথমে আমরা যদি দেখি যে ডাউন শব্দটার ব্যবহারটা কিভাবে করা হয়েছে এবং সেখান থেকে কি কি আসছে, সেগুলোর ব্যবহার উপাদান ভেদে কি কিভাবে আমরা ব্যবহার করব। নতুন যারা আছেন তারা তো নতুনই আছেন। স্যার কেমন আছেন? ভালো আছে স্যার, আপনারাও আশা করি ভালো আছেন। তো একটু দেখি যে কিভাবে আমরা ব্যবহারগুলা দেখে নেই। ওকে, একটু খেয়াল করেন, প্রথমেই ডাউন শব্দটা, যেটা আমাদের এখানে ডাউনের বিভিন্ন ব্যবহার দেখানো হয়েছে। তো ডাউন প্রথমে বলছে কি, নাউন শব্দটা, হি হ্যাজ সিন দ্য আপস অ্যান্ড ডাউনস অফ লাইফ। খেয়াল করেন, আপস অ্যান্ড ডাউনস কথাটা বলছে। আমরা কিভাবে বুঝবো যে এটাকে নাউন করা হয়েছে? তার পূর্বে একটা আর্টিকেল আছে। আমরা জানি আর্টিকেলের পরে সবসময় কি বসে? আর্টিকেলের পরে সাধারণত নাউন বা নাউনের সমকক্ষ কেউ বসে। ওকে, তাহলে আমরা প্রথমে একটু জেনে নিলাম যে স্যার দা ছিল, তার কারণে প্রথমটা কি হয়েছে? ডাউনস। এখানে আপসও কিন্তু নাউন। ওকে, আপসও নাউন এখানে, আবার ডাউন কথা এটাও নাউন। এই দুইটা ওয়ার্ডই এখানে নাউন। জীবনের উত্থান পতন সে দেখেছে। আচ্ছা, ভার্বের অপশনটা আসেনি এবার। পরে বলছে ট্রাই টু ডাউন হিম, মানে তাকে দমন করার চেষ্টা করো। এই ডাউন মানে হচ্ছে দমন করা। এই যে এখানে বলছে নিচে নামানো। হ্যাঁ, মানে কাউকে দমন করার চেষ্টা করো। তাহলে এখানে ট্রাই টু ডাউন, এই যে টু দেখতেছেন না স্যার, টুর পরে সবসময় ভার্ব যদি বসে তাহলে সেই ভার্বের বেস ফর্ম, যেটাকে আমরা ভার্ব ওয়ান বলে থাকি। তাহলে টু ছিল, টুর পরে ভার্ব ওয়ান এখানে আছে, যে ট্রাই টু ডাউন হিম। তাহলে টুর পরে কি বলছি? ভার্ব ওয়ান বসে, এটাকে বলি ইনফিনিটিভ। তাহলে দ্বিতীয়টা ভার্ব হচ্ছে, কি হচ্ছে দ্বিতীয়টা? ভার্ব। হ্যাঁ, নতুন ব্যাচের ক্লাস সামনে মাসে শুরু হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। ইনশাল্লাহ সবগুলো আগের মতো হয়ে যাবে। আমরা আগের মতো আবার ক্লাস শুরু করব। আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন বিভিন্ন জায়গাতে, আর ক্লাস হবে না, হ্যান ত্যান সেই। তো আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি, আবারও বলছি তার জন্য, যে সবকিছু নিজেদের হাতে থাকে না, বিশেষ করে একটা বিষয় না জানা থাকলে তখন তো হয় না। তো যাই হোক, আজকে থেকে ক্লাস করে আশা করি ভালো লাগবে, আবার আগের মতো আমরা ক্লাস কন্টিনিউ করব। ওকে, তো যেখানে আমাদের ছিল স্যার ভার্ব, তাহলে টুর পরে এখানে কি বসছে? ভার্ব বসছে, ইনফিনিটিভ বলে একে। আচ্ছা, এরপর আসেন স্যার অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ কি বলছে? দ্য ডাউন ট্রেন হ্যাজ লেফট দ্য স্টেশন। অ্যাজেক্টিভ বুঝেন, অ্যাজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝায়। আবারও বলছি কথাটা, অ্যাজেক্টিভ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝায়।
এখন খেয়াল করেন, এখানে একটা দা আছে আর এখানে একটা ট্রেন আছে, তাহলে নাউন হচ্ছে আমাদের ট্রেন। দেখেন এই যে ট্রেনটা আছে, কি ট্রেনটা কি নাউন, একটা যানবাহনের নাম। এবার ডাউন ট্রেন মানে কি নিচের ট্রেন। দেখেন তাহলে এই ট্রেনের অবস্থানটা কোথায় স্যার, নিচে। তাহলে এই নাউনের অবস্থান বুঝাইছে এই ডাউনটা। এটা কি বুঝাইছে স্যার, এই ডাউনটা যেটা আছে এই ডাউন দ্বারা ওই নাউনের অবস্থান বুঝিয়েছে। আর অবস্থান বুঝিয়েছে যেহেতু এটাকে আমরা বলবো কি অ্যাজেক্টিভ। ওকে, এটাকে বলা হচ্ছে এই কারণে অ্যাজেক্টিভ। ঠিক আছে, সমস্যা নাই, সবগুলা ইনশাল্লাহ আস্তে আস্তে করে আমি গুছিয়ে নিব। আগামীকালকের মধ্যে হয়তো বা রেকর্ড ক্লাসগুলো আপলোড দিয়ে দেওয়ার চেষ্টা করবো যেগুলো রেকর্ড হয়েছে। আচ্ছা, তাহলে কি বলছে এখানে যে স্যার দা, অনেকে মুখস্থ করে নাউন আর দার মাঝখানে যদি আর্টিকেল আর নাউনের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে অ্যাজেক্টিভ, ওভাবেও করতে পারেন, সমস্যা নাই। বাট আমরা এখানে এক্স্যাক্টলি দেখতেছি এই নাউনের অবস্থানটা বুঝিয়েছে নিচে, এই জন্য সেটা হয়েছে অ্যাজেক্টিভ। এবার আসেন অ্যাডভার্ব, বলছে কি ডাউন ওয়েন্ট দ্য রয়্যাল জর্জ, মানে হচ্ছে রয়্যাল জর্জ নেমেই গেল। আসলে এখানে একটু গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্য বুঝিয়েছে নিচে নেমে যাওয়া। কি করা, এই ডাউন মানে কি নিচে নেমে যাওয়া। আবারও বলতেছে এই ডাউন মানে কি নিচে নেমে যাওয়া। আর এই ডাউনটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব আমরা কিভাবে বুঝি, এই যে ওয়েন্ট মানে গিয়েছিল, এটা ভার্ব। এই ভার্বকে প্রশ্ন করতে হয় কখন, কোথায়, কেন, কিভাবে। হোয়েন, হোয়াই, হাউ, ওয়্যার, এই চারটা ওয়ার্ড দিয়ে যদি আমরা প্রশ্ন করি, যে ওয়ার্ড উত্তর দেয় সেটাকে বলবো অ্যাডভার্ব। এই জন্য এটা হয়েছে অ্যাডভার্ব। যে রয়্যাল জর্জ কোথায় গিয়েছিল, নিচে নেমে গিয়েছিল। এখানে যদি লিখছে নেমেই গেল, দ্য ডাউন ওয়েন্ট দ্য রয়্যাল জর্জ, আসলে সেন্টেন্সটা হওয়ার কথা ছিল দ্য রয়্যাল জর্জ ওয়েন্ট ডাউন, বাট কবিরা গুরুত্ব বেশি দেওয়ার জন্য এরকম করে লিখে থাকেন। তাহলে এই ডাউনটা এখানে কি স্যার, এখানে এটা অ্যাডভার্ব। কেন, এটা হচ্ছে হোয়েন শব্দের উত্তর দিয়েছে। এবার আসেন প্রিপোজিশন। প্রিপোজিশন আমরা জানি নাউনের পূর্বে বসে। কি বসে, নাউনের পূর্বে বসে এবং ওই নাউনের সাথে সেন্টেন্সের সম্পর্ক বোঝায়। যেমন বলছে শি কেম ডাউন দ্য হিল। দেখেন এই যে যে কথা শি কেম ডাউন দ্য হিল, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কিন্তু আপনার এই হিলের অবস্থা বোঝায় নাই। দেখেন দা হিল মানে কি পাহাড়, আর ডাউন মানে কি নিচে। এবার আপনি বুঝেন, যদি এই পাহাড়ের অবস্থান বুঝাইতো তাহলে এই ডাউনকে বলতাম অ্যাজেক্টিভ। বাট এই হিলের সাথে তার সম্পর্ককে বুঝাইছে। কি কে, সম্পর্ককে বুঝাইছে। এখন আমরা কিভাবে বুঝবো সম্পর্ক বুঝাইলো নাকি প্রিপোজিশন হইলো নাকি অ্যাজেক্টিভ হইলো। অ্যাজেক্টিভ হইলে নাউনের অবস্থা বুঝাবে। তো বলছে শি কেম ডাউন দ্য হিল, মানে হচ্ছে সে পাহাড় থেকে নিচে আসলো। এই যে ডাউন, এই ডাউন মানে হচ্ছে মূলত ফ্রম, হ্যাঁ, যে পাহাড় থেকে নিচে আসলো। আরো একটা বিষয় বলি, যদি কখনো অ্যাজেক্টিভ হয় তাকে বাদ দিলেও সেন্টেন্সের খুব একটা ক্ষতি হয় না। বাট যদি সেটা প্রিপোজিশন হয় তাহলে তাকে বাদ দিলে অর্থ চেঞ্জ হয়ে যায়। কি বলছি, প্রিপোজিশন অর্থ চেঞ্জ হয়ে যায়। আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি একটা সেন্টেন্স। দেখেন আমি যদি এই সেন্টেন্সটা আর একটা সেন্টেন্স ছিল এই সেন্টেন্সটা যেখানে ডাউন ট্রেন আছে, মানে নাউনের পূর্বে এটাও আছে, নাউনের পূর্বে এটাও আছে, বাট এটা অ্যাডজেক্টিভ হলো আর এটা প্রিপোজিশন হলো কেন। দেখেন আমি যদি কোনো কারণে উপরে সেন্টেন্সটাকে লিখি এভাবে, যে অর্থ চেঞ্জ হয় কিনা একটু বুঝেন। আমি সেন্টেন্স ছাড়াই লিখতেছি। এখানে একটা ডাউন আছে, এখানে একটা ডাউন আছে, এখানে একটা নাউন আছে, এখানে একটা নাউন আছে। বাট এই যে ট্রেন, এই ট্রেনের অবস্থাটা কোথায়, নিচে। আবার যদি আমি এইটাকে বাদ দিয়ে দিই, সেন্টেন্সটাকে কেটে দেই, দেখেন সেন্টেন্সের অর্থের কোনো ক্ষতি হবে না। কেমন হবে, দ্য ট্রেন হ্যাজ লেফট দ্য স্টেশন, মানে ট্রেনটা স্টেশন ত্যাগ করছে, ক্ষতি হয় নাই। ক্ষতি হয় নাই মানে এটা অ্যাজেক্টিভ। ক্ষতি না হলে কি বলবো, অ্যাজেক্টিভ। যেমন আমি যদি বলি হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে, আমি যদি গুড কেটেও দেই তবুও সেন্টেন্সটা কমপ্লিট হবে, সে একটা ছেলে। ওকে, বাট নিচে যে ডাউনটা লিখছে দেখেন, সেই নিচে ডাউন যদি লেখেন, এই ডাউনটা বাদ দিলে সেন্টেন্সের অর্থই চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে বলছে শি কেম দ্য হিল, মানে যদি আমি লিখি শি কেম আর কোনো ধরনের এখানে প্রিপোজিশন না ব্যবহার করি তাহলে হবে এরকম, সে পাহাড় এসেছিল। সে পাহাড় এসেছিল। আপনাকে হয় কেমের সাথে টু দিতে হবে, না হলে কেমের সাথে ফ্রম দিতে হবে, একটা প্রিপোজিশন দিতেই হবে, না দিলে অর্থের সাথে মিলবে না। বুঝতে পারছেন? কেউ যদি বলে, দেখেন আমি আবার বুঝাই, আই এম, মানে আর একটু ভালো করে বোঝানোর জন্য আমি এভাবে লিখতেছি যে আই এম এ গুড বয়। এই সেন্টেন্সটার মধ্যে গুডটা কেটে দিলে অর্থের ক্ষতি হবে, আই এম এ বয়, সেন্টেন্স ঠিক থাকবে। বাট কেউ যদি বলে আই এম, এবার এখানে লিখলাম ফ্রম খুলনা,
মানে আমি খুলনা থেকে আসছি। এবার দেখেন আমি যদি ফ্রম কেটে দেই তাহলে অর্থ কি হয়ে যায়? আই এম খুলনা। তার মানে যেটার সাথে অর্থের ক্ষতি হবে সেটাকে বলবো প্রিপোজিশন, আর অর্থের ক্ষতি না হলে সেটাকে বলবো অ্যাডজেক্টিভ। এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে স্যার এই অংশটা বুঝতে পারছি। এখানে 5টা ব্যবহার আছে, যে ডাউন শব্দটি 5 রকমের ব্যবহার হতে পারে। প্রথমে আর্টিকেলের পরে ছিল তাই সেটাকে আমরা আপস অ্যান্ড ডাউনস দুইটাই নাউন, ওকে। দ্বিতীয়টা টুর পরে ইনফিনিটিভ হিসেবে ছিল তাই এটাকে বলবো ভার্ব। তৃতীয়টা ট্রেনের অবস্থা বুঝিয়েছে এই জন্য এটাকে বলবো অ্যাডজেক্টিভ। চতুর্থটা হোয়েন শব্দের উত্তর, সরি হোয়ার শব্দের উত্তর দিয়েছে এই জন্য এটা অ্যাডভার্ব। পঞ্চমটা সেন্টেন্সের সাথে সম্পর্ক তৈরি করছে, অর্থ চেঞ্জ হয়ে যায়, এটা প্রিপোজিশন। তো এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা একটু কমেন্টে অবশ্যই সবাই ক্লিয়ার লিখে জানাবেন। বুঝতে পারছেন? এখনো ক্যামেরা একটু আঁকা বাঁকা হয়েছে মনে হচ্ছে আমার কাছে, জানি না, বোর্ডটা মনে হয় একটু, মানে ক্যামেরা এটা এটা হয়তো নেক্সট ইয়ার থাকবে না ইনশাল্লাহ। তো এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান যে এই পর্যন্ত আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা, ওকে। কথা বলেন, কথা বলেন। নতুন ব্যাচে তো অবশ্যই শুরু থেকে ক্লাস হবে। এই ব্যাচটা যেহেতু এই মাসে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, এই মাসের প্রথম দিকে অনেকদিন ক্লাস হয়নি, তো দ্যাটস ওয়াই আমি পুরা নতুন যারা তাদেরকে এই ব্যাচে রান করে অ্যাড করে দিয়েছি। এই ব্যাচটা শেষ হলে নতুন ব্যাচে আপনারা রেগুলার আবার 0 থেকে ক্লাস করবেন। এই ব্যাচটা শেষের দিকে ক্লাসগুলো করে নেই, কেমন? ওকে ফাইন, আমরা তাহলে এর পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজে আমাদের দেখা যাক ডাউনের পরে কি আছে। 238-এর পরে পেজ নাম্বার 239। হ্যাঁ, 239 নাম্বার পেজ। এখানে আমাদেরকে ব্যবহার দেখানো হয়েছে কি, ও এটা সরাসরি আগেরটার আর কি ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, আর অলরেডি আমরা এই উদাহরণগুলো ওখানে করেছি। দেখেন যে শি কেম ডাউন দ্য হিল ইন দিস সেন্টেন্স, ডাউনটা কি হবে স্যার? একটু প্রশ্নগুলা বোঝার চেষ্টা করেন। প্রথম প্রশ্ন বলছে কি, শি কেম ডাউন দ্য হিল, মানে সে পাহাড় থেকে আসছে। এই ডাউন হচ্ছে মূলত কি বলছি, ফ্রম এর অর্থ দেয় এবং এটা সেন্টেন্সের সম্পর্ক বুঝায়। এটার মানে এই না যে হিল নিচে চলে আসছে, পাহাড় নিচে আসছে। এটা কি স্যার? প্রথমটা প্রিপোজিশন। প্রথমটা কি হবে? প্রিপোজিশন। 2 নম্বরে বলছে, 22 নম্বর সরি, প্রশ্নটা হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস অফ দ্য ওয়ার্ড ডাউন অ্যাজ অ্যাডভার্ব। এই যে এই প্রশ্নটা, ডাউন ওয়েন্ট দ্য রয়্যাল জর্জ, মানে রয়্যাল জর্জ নিচে গিয়েছিল। কোথায় গিয়েছিল? নিচে গিয়েছিল, ওকে। আচ্ছা, এরপর আমরা আসি আয়দারের ব্যবহারটায়। আয়দারের ব্যবহারটা দেখব, খুবই খুবই চমৎকার একটা ওয়ার্ড। এবং এই আয়দার নাইদার এগুলো প্রোনাউনের মধ্যে আছে। প্রোনাউনের ক্লাসে আমি এগুলো পড়িয়েছি। একটু খেয়াল করেন, প্রোনাউন, নাউনের বড় ভাই, নাউন ম্যাক্স প্রো। তো প্রথমে প্রোনাউন হচ্ছে কি স্যার? নামের পরিবর্তে ব্যবহার করি আমরা যাকে, সেই হয় প্রোনাউন। এখন খেয়াল করেন, প্রথমে বলছে আস্ক, মানে জিজ্ঞাসা করো, আইদার অফ দেম। তো আইদার মানে কি? আইদার মানে হচ্ছে যে কোনো একজন। আইদার মানে কি? যে কোনো একজন। আমরা অলরেডি যারা নিউ ব্যাচের তাদেরকে বলে দিয়েছি, কারা নিউ ব্যাচের রিসেন্টলি ভর্তি হয়েছে তাদের আলাদা গ্রুপ আছে, হ্যাঁ। যারা নিউ ব্যাচের সমস্যা নেই। আর যারা পুরাতন ব্যাচের যদি কোনো সমস্যা থাকে যে স্যার কোনো ক্লাস আমার মিসিং আছে, তাহলে আমাকে একটু কাইন্ডলি পার্সোনালি মেসেজ দিবেন। আমার স্টাফদেরকে পার্সোনালি মেসেজ দিলে তখন হচ্ছে আমরা ওটা কাউন্ট করে দেখব যে ওল্ড ব্যাচের নাকি নিউ ব্যাচের। তাহলে তাদেরকে নিউ ব্যাচে শিফট করে দিব। যারা নিউ ব্যাচের তাদের অলরেডি বলা হয়েছে, ওকে। তাহলে বলছি কি স্যার, প্রোনাউন মানে কি? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহার করে। তাহলে আয়দার মানে কি স্যার? আয়দার মানে হচ্ছে যে কোনো একজন। এখন এই যে আয়দার শব্দটা, যে কোনো একজন তো কারো নাম হইতে পারে না। আমি যদি বলি তাদের মধ্যে করিমকে জিজ্ঞাসা করো, তাহলে বলতাম আস্ক করিম অফ দেম, বাট করিম না ব্যবহার করে ব্যবহার করা হয়েছে আয়দার। দ্যাট মিনস এই আয়দারটা হচ্ছে প্রোনাউন। ধরেন করিম রহিম যে কোনো একটা নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। এরপরে বলছে আইদার উইল গো, যে কোনোটাই চলবে বা যে কোনো একজনই চলবে, কথাটা এমন। তাহলে না, নিউ ব্যাচ শুরু হয়নি এখনো। শুরু হলে ইনফর্ম করব আপনাদেরকে অবশ্যই, এবং সেখানে 0 থেকে শুরু হবে। তাহলে বলছি কি, আইদার উইল ডু মানে কি? যে কোনোটাই চলবে, যে কোনো একজনেই চলবে। তাহলে এই আইদার কারো নাম হইতে পারে না, নিশ্চয়ই এখানে একটা সাবজেক্ট হওয়ার কথা ছিল যেখানে ভার্ব আছে। তো
তাহলে ভার্বের পূর্বে যে সাবজেক্ট হওয়ার ক্ষমতা আছে হয় নাউনের না হলে প্রোনাউন। যেহেতু আইদার কারণ নাম না, তাহলে এটা প্রোনাউন হিসাবে এখানে ব্যবহার হয়েছে। এবার আসেন দুইটা, আমি বলছি যদি কখনো দেখেন আইদার নাইদার এইগুলা প্রোনাউনের ক্লাসে ক্লিয়ার করে বলছি কোনো নাউনের পূর্বে বসছে, তখন এটাকে অ্যাজেক্টিভ বলবো। কি বলবো? অ্যাজেক্টিভ। যেমন আইদার বয়, নেইদার বয়, এরকম যদি হয়, ইচ বয়, এভরি বয়, এই ওয়ার্ডগুলা যদি দেখেন কখনো নাউনের পূর্বে বসছে, তখন ওই ওয়ার্ডকে আমরা অ্যাজেক্টিভ হিসাবে কাউন্ট করব। ঠিক আছে? এখন খেয়াল করেন আইদার এর পরে এখানে যে বলছে হি ইজ ওয়াচিং, সে দেখতেছে। আইদার সাইড অফ দ্য রিভার, নদীর প্রত্যেকটা তীর। এই যে সাইড দেখতেছেন না, সাইড, এই সাইড হচ্ছে তীর বুঝাইছে এখানে, যদিও দৃশ্য লিখছে তাহলে SIGHT লেখা উচিত ছিল। যাই হোক, এই যে যে সাইডটা লেখা এটা হচ্ছে নাউন, ওকে, দৃশ্য। আর এই নাউনের পূর্বে বসছে, এই জন্য আমরা এটাকে কি বলবো? অ্যাজেক্টিভ। ঠিক আছে? প্রত্যেকটা সাইডকেই দেখাচ্ছে, ওকে। এই ব্যাচেই যে ক্লাসগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে আমাদের পেজের ফিচার একটা অপশন আছে, যেখানে ফিচার অপশনে আপনি ক্লাসগুলো পাবেন, ওকে। না, 20 ব্যাচ নতুন ব্যাচ না, 20 ব্যাচ বেশ পুরাতন ব্যাচ। নতুন ব্যাচে আমরা অলরেডি, যারা নতুন ব্যাচে তাদেরকে এই বিষয় নিয়ে আপনারা পার্সোনালি মেসেজ দিন, আমি বলে দিব, সমস্যা নেই। আর যারা 20 ব্যাচে ভর্তি হয়েছেন 20 ব্যাচের ক্লাসটা কমপ্লিট করেন, ওকে। আমি বলছি ফিচার অপশনে পাবেন, অথবা কিছু কিছু ফোনে অ্যানাউন্সমেন্ট থাকে, বাংলায় হইলে সেখানে ঘোষণা লেখা থাকে, ওইখানে সিরিয়াল ওয়াইজ সাজানো আছে। আর যেগুলো এখন পর্যন্ত আরো আপলোড দেওয়া হয়নি সেগুলো হবে। এখন খেয়াল করেন কি বলছে, অ্যাজেক্টিভ, হি ইজ ওয়াচিং আইদার সাইড অফ দ্য রিভার, মানে প্রত্যেকটা সাইডই দেখতেছে। তাহলে এই নাউনের পূর্বে এখানে কি বলছে? প্রত্যেকটা। এটা মূলত আইদার নাইদার এগুলাকে আমরা বলি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এখন এখানে অ্যাজেক্টিভ হিসাবে কাজ করছে। কনজাংশন, কনজাংশন সবসময় মনে রাখতে হবে একই ধরনের, বিশেষ করে একই ধরনের সেন্টেন্স হতে পারে, সেটা কমপ্লেক্স সেন্টেন্স, এই কমপ্লেক্স সেন্টেন্সে যুক্ত করার কাজ করছে। হ্যাঁ, তো আপনি কিভাবে বুঝবেন এটা? সবসময় দুইটা ফাইনিট ভার্ব থাকবে। কি থাকবে? দুইটা ফাইনিট ভার্ব থাকবে। এখন দুইটা ফাইনিট ভার্ব হচ্ছে কি, যেই ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারি। যেমন বলছে ইউ মাস্ট আইদার ওয়ার্ক অর স্টার্ভ, কাজ করবা অবশ্যই, নাইলে না খাইয়ে থাকবা। তাহলে এই যে ওয়ার্ক যেটা আছে এটা ভার্ব ওয়ান, আবার স্টার্ভ মানে না খেয়ে থাকা, এটাও ভার্ব ওয়ান। তাহলে এই দুইটা হচ্ছে ভার্ব ওয়ান, মাঝখানে একটা অর আছে, মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স। সুতরাং আইদার যেটা এখানে দেখতেছেন এটা কনজাংশন। বলছি কনজাংশন মানে কি, একই জাতীয় মিনিমাম দুইটা ওয়ার্ডকে যুক্ত করবে। যেমন আইদার কাম, কাম একটা ভার্ব ওয়ান, অর দিয়ে তারপরে বলছে গো, তাহলে গো আর একটা ভার্ব ওয়ান, এবং তার পূর্বে আইদার বসছে। তাহলে এটা হচ্ছে কনজাংশন। নাউনের পূর্বে বসলে বলতাম অ্যাজেক্টিভ, আর একা যদি সাবজেক্ট হিসাবে বসতো তাহলে বলতাম প্রোনাউন। তাহলে আমার কথা কি বুঝতে পারছি স্যার? এই তিনটা, যে কেন প্রোনাউন হয়েছে, কেন অ্যাজেক্টিভ এবং কেন কনজাংশন, বুঝে থাকলে একটু ক্লিয়ার লেখেন সবাই, রেসপন্স করবেন সবাই। বুঝে থাকলে একটু সবাই ক্লিয়ার লিখবেন। ঠিক আছে, আমি আপলোড দিয়ে দিব স্যার, সমস্যা নেই।
একজন বলছে স্যার জামালপুর, জামালপুর থেকে তো গতকাল রাত্রে আসছি আমি। জামালপুর থেকে আসছি হচ্ছে গত গতকাল, গতকাল কি মানে এই যে রিসেন্ট আজকে দিনে, গতকাল বিকাল 5টায় ক্লাস শেষ করছি জামালপুরে। হ্যাঁ, সামিয়া বলছে রিপ্লে দেন না কেন স্যার, আমি দেখি নাই মেসেজগুলো। হ্যাঁ, সমস্যা নেই, আমি রিপ্লাই ম্যানারেশনের ক্লাসটা দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী ওয়ার্ডটা দেখি তাহলে। পরবর্তীতে আপনারা একটু নিজেরা দেখেন। প্রথমে বলছে এই যেমন আইদার অফ দ্য টু গার্লস, তাহলে দুইটা মেয়ের প্রত্যেকে, তাহলে প্রত্যেকের নাম ছিল একটা রহিম করিম, নাই নামের পরিবর্তে আইদার ব্যবহার করছে, মানে এটা প্রোনাউন। ওকে, এটা প্রোনাউন। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখেন, অ্যানাফ। অ্যানাফ কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। অ্যানাফ পরীক্ষাতে অনেকবার আসছে। নিচে এক্সাম্পল গুলো দেখলে আমরা বুঝতে পারবো। তাহলে প্রথমে আমরা অ্যানাফটা দেখে আসি আগে, অ্যানাফ কি বলছে আমাদেরকে। হ্যাঁ, তাহলে অ্যানাফ প্রথমে কি বলছে স্যার, আই হ্যাভ হ্যাড অ্যানাফ অফ দিস, আমার এটা যথেষ্ট হয়েছে। তাহলে এই যে দেখেন আই হ্যাভ হ্যাড অ্যানাফ, এই যে একটা কথা, আই হ্যাভ, হ্যাভ ভার্বের পরে মনে রাখবেন, হ্যাভ ভার্বের পরে এই যে হ্যাভ, এটা পারফেক্ট টেন্স হয়েছে। তো হ্যাভ ভার্বের পরে সব সময় নাউন থাকবে, কি মনে করব, নাউন থাকবে। তাহলে অ্যানাফ কথাটা এখানে যেটা বলছে যে অ্যানাফ অফ দিস, মানে এই জিনিসের যথেষ্ট আমি পেয়েছি, যেমন এই জিনিস আমি যথেষ্টই পেয়েছি কথাটা বলছে। তো এখানে যে হ্যাডের পরে অ্যানাফ বসছে, এই অ্যানাফ মূলত এখানে পারফেক্ট টেন্সের হ্যাভ ভার্বের পরে নাউন হিসাবে বসছে। তাহলে প্রথমে এটা হচ্ছে কি নাউন, যে আমি এটা যথেষ্ট পরিমাণে পেয়েছি। এখন এই পরিমাণটা এটা নির্দিষ্ট করে আর বলা নাই, ঠিক আছে। জামালপুর আবার কয় তারিখে আসবো, নেক্সট মাসে আসতে পারি হয়তোবা, আপাতত বলতে পারছি না। আচ্ছা, তাহলে আই হ্যাভ হ্যাড অ্যানাফ অফ দিস, এখানে এই জিনিসটা আমি যথেষ্টই পেয়েছি। তাহলে এটাকে কিভাবে বলবো আমরা, এইটা হ্যাভ বা হ্যাড ভার্বের পরে, এই যে এখানে লেখা আছে দেখেন, হ্যাভ ভার্বের পরে সাধারণত নাউন বসে, যেমন আই হ্যাভ এ কার, আই হ্যাভ মানি, আই হ্যাভ এ প্রবলেম, এরকম বিভিন্ন কথা থাকতে পারে। আচ্ছা, দ্বিতীয়টা কি বলছে স্যার, অ্যাজেক্টিভ। মনে রাখবো অ্যাজেক্টিভ জিনিসটা নাউনের পূর্বে বসে এবং সেটা দোষ গুণ সংখ্যা পরিমাণকে বোঝায়। তাহলে দেখেন দেয়ার ইজ এনাফ টাইম, তাহলে টাইম হচ্ছে একটা নাউন, সময়, আর এই সময়ের পরিমাণকে বুঝাইছে এনাফ দিয়ে, মানে যথেষ্ট সময়। তাহলে এই জন্য দ্বিতীয়টা হইছে অ্যাজেক্টিভ, ঠিক আছে, যে আমার ব্যয় করার মতো যথেষ্ট সময় আছে। এরপরে যদি আমরা আরেকটু খেয়াল করি দেখি, পরেরটায় আমাদেরকে কি বলছে, পরেরটায় বলছে যে ইউ নো ওয়েল এনাফ হোয়াট আই মিন, বলতেছে তুমি যথেষ্ট ভালো জানো আমি কি বোঝাতে চেয়েছি। তাহলে যথেষ্ট ভালো করে জানো, এই যে মূলত দেখেন এনাফ মানে যথেষ্ট, এই যথেষ্টটা মূলত আমি যদি এই অংশটাকে প্রশ্ন করি, ইউ নো ওয়েল তুমি জানো ভালো, এখন যদি বলি কেমন ভালো জানো, হাউ দিয়ে যদি প্রশ্ন করি, তার উত্তর হচ্ছে যথেষ্ট ভালো। আমরা আগেই বলছিলাম চারটা ওয়ার্ড, হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার, এই ওয়ার্ডের উত্তর যে দেয় সে হয় অ্যাডভার্ব। তাহলে এখানে আমার হাউ প্রশ্নের উত্তর দেওয়ার কারণে পরবর্তী এনাফটা হচ্ছে অ্যাডভার্ব, যে আই নো ওয়েল আমি ভালো করে জানি। এখন এখানে আছে কতটা ভালো করে জানি, হাউ ওয়েল, সেটার উত্তর হচ্ছে যথেষ্ট ভালো করে জানি। ওকে, তো এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করেন কাইন্ডলি, যে এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা। আমরা পরবর্তী অংশটা একটু দেখি। He was wise enough to accept. আচ্ছা, এখানে আরো একটা বিষয় আপনাদেরকে একটু আলোচনা আমি করে দেই, সেটা একটু মনে রাখবেন। এটা পরীক্ষাতে আসে, এনাফ এর ব্যবহার এটা এখানে নেই যদিও। হি ওয়াজ ওয়াইজ এনাফ টু অ্যাকসেপ্ট দ্য অফিস, হিয়ার এনাফ ইজ ড্যাশ। এবার খেয়াল করেন বলছে কি হি ওয়াজ ওয়াইজ, সে জ্ঞানী ছিল। এখন যদি আমি বলি কতটা জ্ঞানী, হাউ, হাউ দিয়ে যদি প্রশ্ন করেন তাহলে উত্তরটা আসবে যথেষ্ট জ্ঞানী। তাহলে এই হাবের উত্তর হওয়ার কারণে এটাকে আমরা বলবো অ্যাডভার্ব। ওকে,
আর একটা বিষয় এনাফের বিষয় যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে মনে রাখবেন অ্যাজেক্টিভ যদি কখনো থাকে অ্যাজেক্টিভের পরে এনাফ বসে, কি অ্যাজেক্টিভের পরে এনাফ। আর যদি নাউন হয় নাউনের পূর্বে এনাফ, কি নাউনের পূর্বে এনাফ। আমি সেন্টেন্স লিখে বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। তাহলে অ্যাজেক্টিভের পরে এনাফ আর নাউনের পূর্বে এনাফ। প্রশ্ন আসছিল এরকম, দ্য ম্যান, এরকম দেখেন দ্য ম্যান ইজ ড্যাশ, এরপর একটা শূন্য স্থান ছিল এরকম এ এবং বি, আপনারা নিজের একটু উত্তর দেওয়ার চেষ্টা করছেন, কইলেন দেখেন বলছে দ্য ম্যান ইজ এনাফ ওল্ড। আর একটা ছিল স্যার ওল্ড এনাফ। এখন খেয়াল করেন এনাফ ওল্ড বা ওল্ড এনাফ এই অংশটাকে যদি আমরা দেখি, ওই যে ওল্ড এর সাথে এনাফ এটা হচ্ছে ওই ওল্ডের পরিমাণকে বোঝাইছে, এটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। ওকে, তাহলে একটু অ্যাডভার্ব চেনার অন্য উপায় না, অ্যাডভার্ব চেনার ওই এল ওয়াই দেখে অ্যাডভার্ব বইটা না, সবসময় মনে রাখতে হবে সেন্টেন্সকে আমরা প্রশ্ন করব হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার, কখন, কোথায়, কেন, কিভাবে। অ্যাডভার্বের উপর একটা ক্লাস নিয়েছি, এটা একটু দেখে নেবেন, রেকর্ড ক্লাস আছে, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, তাহলে এখন বলেন তো আপনারা যে এখানে কোনটা উত্তর হবে, এনাফ ওল্ড নাকি ওল্ড এনাফ? এনাফ কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ ওই ওল্ডের পরিমাণকে বোঝাইছে। ঠিক আছে, তাহলে প্রথমটা আপনারা একটু উত্তর করেন। আমি তো অলরেডি নিয়মটা বলছি যে অ্যাডজেক্টিভের পরে এনাফ, নাউনের পূর্বে এনাফ। আরেকটা হচ্ছে এরকম লেখা থেকে আই ডোন্ট হ্যাভ এনাফ মানি। তাহলে মানি হচ্ছে আপনারা জানেন আনকাউন্টেবল একটা নাউন, আর নাউন হওয়ার কারণে তার পূর্বে এনাফ বসছে। ওকে, তাহলে নাউনের পূর্বে এনাফ আর অ্যাডজেক্টিভের পরে এনাফ। ক্লিয়ার কিনা বিষয়টা? এই তো উত্তর করা শিখে গেছেন আপনারা, অলরেডি বলছে ওল্ড এনাফ, তাহলে কোনটা হবে স্যার? ওল্ড এনাফ, তাই না? হয়েছে এই পর্যন্ত ক্লিয়ার কিনা? একটু কমেন্ট করেন যে এই পর্যন্ত ক্লিয়ার, বুঝতে পারছেন কিনা। আমরা পরবর্তীতে আসি স্যার ইভেনের ব্যবহারটা নিয়ে। ইভেন আমাদেরকে কি বলছে দেখেন, ইভেন জিনিসটা। তো আমার সাথে একটু রেসপন্স করেন। তো ইভেন দেখেন, প্রথম বলছে লেট আস ইভেন দ্য গ্রাউন্ড। এই ইভেন মানে সমান করা। হ্যাঁ, লেটস এর পরে সবসময় মনে রাখবেন লেট অথবা লেট আস, এরপরে সবসময় ভার্ব ওয়ান বসে। তাহলে লেটস বা লেটস গো হোম আমরা বলি না, তাহলে লেটস বা লেট আস এর পরে যে ওয়ার্ডটাই বসুক সেটা কি হবে? সেটা ভার্ব হবে। তাহলে প্রথমটার জন্য হয়েছে ভার্ব, যে লেটস ইভেন দ্য গ্রাউন্ড মানে চলো আমরা গ্রাউন্ডটা সমতল করি, সমান করি, এরকম ওয়ার্ড বলছে। আচ্ছা, দ্বিতীয় জায়গাটা যদি দেখেন সেখানে কি বলছে, দ্য চেঞ্জেস আর ইভেন। দেখেন, ও সরি, চান্সেস, দ্য চান্সেস আর ইভেন মানে সমান সমান সুযোগ। এই যে সমান সমান, এটা হচ্ছে মূলত এই সুযোগের, যদি বলি সুযোগের পরিমাণ, পার্সেন্টেজ। অনেক সময় বলে না যে স্যার, হ্যাঁ রেকর্ড ক্লাস আজীবন থাকবে, এটা আমি আমার মানে চিন্তা ভাবনা এবং সেভাবেই রেখেছি। যদি বাই চান্স ফেসবুক ডিলিট না করে, যেমন আমরা যখন প্রথম ব্যাচের ক্লাস সবই রেখে দিয়েছিলাম, যেটা আমাদের ফার্স্ট ব্যাচ ছিল, তখন ওই ব্যাচের ক্লাসগুলা পরবর্তীতে আর পাওয়া যায় নাই, কারণ ফেসবুকের নতুন একটা আপডেট যখন চলে আসে, সেখানে তারা 2024-এ যে আপডেটটা নিয়ে আসে, মেবি বা 25-এর দিকে, যে কোনো ধরনের লাইভ ক্লাস 30 দিনের বেশি থাকবে না, 30 দিন পরে অটোমেটিক ডিলিট হয়ে যায়, এবং এখনও তাই হয়। আমরা এই জন্য কি করি, ক্লাস লাইভ হওয়ার পরে সেটাকে ডাউনলোড করে পরে আপলোড দেই, এবং আপলোড দিলে আবার দীর্ঘদিন থাকে। এখন যদি ফেসবুক চিন্তা করে কোনোভাবে যে না আমরা এটাও রাখতে দিব না, তখন তারা যদি ডিলিট করে দেয়, মানে তাদের প্ল্যাটফর্ম, তখন তো আমাদের কিছু করার থাকে না। এই জন্য বলি আপনারাও যদি চান, আপনারা ক্লাসগুলোকে চাইলে ডাউনলোড করেও রাখতে পারবেন, তবে ল্যাপটপ দিয়ে ডাউনলোড করতে হবে। ওকে,
আচ্ছা, এবার দ্বিতীয়টায় আসি, বলছে দ্য চান্সেস আর ইভেন। তাহলে এই যে চান্সেস, এটা হচ্ছে নাউন মানে সুযোগ, আর এই সুযোগের পরিমাণটা কত? পরিমাণটা হচ্ছে সমান, এই পরিমাণ বুঝাইছে। আর নাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ বুঝাইলে সেটাকে বলি আমরা অ্যাজেক্টিভ। এটাকে কি বলছে এই জন্য? অ্যাজেক্টিভ। ওকে। আচ্ছা, পরেরটা আসেন, অ্যাডভার্ব বলছে ডাজ হি এভার সাসপেক্ট দ্য ডেঞ্জার, সে কি কোনোভাবেই বিপদ টের পায় নাই? তাহলে হাউ দিয়ে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবেন যে কোনোভাবেই। তাহলে কোনোভাবেই উত্তর। দেখেন বলছে সে বিপদ টের পায় নাই, কোনোভাবেই, এই কোনোভাবেই সেটাকে বলে হাউ। আর যেটার উত্তর হচ্ছে আমাদের এখানে ইভেন। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। আরো একটা কথা বলে রাখি, অ্যাডভার্ব হচ্ছে এমন ওয়ার্ড যাকে সেন্টেন্স থেকে লাথি দিয়ে বের করে দিলেও অর্থের খুব একটা ক্ষতি হয় না, বাট অন্য ওয়ার্ডকে বের করে দিলে অর্থের ক্ষতি হয়। যেমন ধরেন আমি যদি বলি ডাজ হি সাসপেক্ট দ্য ডেঞ্জার, সে কি বিপদ টের পায় নাই? একটু এভার লিখছে, সে কি কোনোভাবেই বিপদ টের পায় নাই। আমি যদি কোনো কারণে বলি হি, তারপরে বললাম ওয়াক্স, মানে সে হাঁটে, এখানে বললাম স্লোলি, ধীরে ধীরে, আপনি স্লোলি বাদ দিলেও কি তার হাঁটা থেমে যাবে? সে হাঁটতেই থাকবে। তাহলে এই হচ্ছে অ্যাডভার্ব, যাকে মূলত সেন্টেন্স থেকে বাদ দিলেও খুব একটা ক্ষতি হয় না, বাট অন্য ওয়ার্ডকে বাদ দিলে সেক্ষেত্রে কিছুটা ক্ষতি হয়ে থাকে। তাহলে এই হচ্ছে আমাদের নিয়ম ইভেনের ব্যবহারটা। তো ইভেনের ব্যবহারটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন কমেন্ট করে। আমরা নেক্সটে যাব, তাহলে অবশ্যই নেক্সট লিখবেন সবাই যে স্যার নেক্সট। ঠিক আছে, এ পর্যন্ত বুঝে থাকলে নেক্সট লিখে দেন একটু। আচ্ছা, ক্লাসের কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা আছে যে স্যার ক্লাস ঘোলা বা কোয়ালিটি ভালো না বা কম, এরকম কোনো সমস্যা হচ্ছে কি? যেহেতু নতুন স্টুডিও, রাউটারটা একটু দূরে আমাদের, আর ম্যাকলাইনটা নেওয়া হয়েছে রিসেন্টলি, তো কোনো ধরনের সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন, কারণ আপনারা না জানালে আমি তো বুঝতে পারবো না। আপনাদের সুযোগ সুবিধা বলেই কথা সবকিছু। হ্যাঁ, ইউটিউবে অনেক রেকর্ড ক্লাস আছে, বাট সব তো দেওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা, একজন বলছে স্যার ন্যারেশন মনে করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, ওকে, দেওয়ার চেষ্টা করব। আপনি আমাদের একটু ইউটিউব চ্যানেলে দিবেন, ইউটিউবে অলরেডি ন্যারেশন আছে। হ্যাঁ স্যার, ইউটিউবে হাবিব স্যার লিখে সার্চ দিবেন ইংলিশে, একটু আমাদের ক্লাসগুলো খুঁজবেন ভিডিওতে গিয়ে, ওর মধ্যে ন্যারেশন দেওয়া আছে আমার যতটুকু মনে আছে। ওকে। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী পেজে যাই। 240, দেখেন একসেপ্ট কথাটা আমাদেরকে বলছে। তো এখানে কি বলছে? প্রথমে হচ্ছে অল দ্য ব্রাদারেন ওয়ার অন ইজিপ্ট এক্সেপ্ট বেঞ্জামিন। দেখেন ব্রাদার যেটা আছে, ব্রাদার মানে ভাই, তো ব্রাদারেন সাধারণত ভাইয়ের প্লুরাল হিসেবে বোঝায়, মানে বেঞ্জামিন ছাড়া তার সব ভাই মিশরে গিয়েছিল। তাহলে অল দ্য ব্রাদারেন ওয়ার অন ইজিপ্ট এক্সেপ্ট বেঞ্জামিন। তাহলে এখানে আমাদের এক্সেপ্ট শব্দটা যেখানে আছে, অর্থের উপর ভিত্তি করে মূলত, অর্থর উপর ভিত্তি করে মূলত হয়। এই যে এক্সেপ্টটা দেখতেছেন, এক্সেপ্ট মানে হচ্ছে বেঞ্জামিন ছাড়া, যেটাকে আমি ইংলিশে লিখলে লিখবো উইদাউট বেঞ্জামিন। আর উইদাউট মানে কি আপনারা নিশ্চয়ই জানেন, উইদাউট মানে ছাড়া, আর উইদাউটটা হচ্ছে কি একটা প্রিপোজিশন। তাহলে প্রথমে আমরা এখন যেটা কি পেলাম সেটা কি? প্রিপোজিশন। 2 নম্বরে বলছে দেখেন ভার্বের ক্ষেত্রে, ইফ উই অ্যাকসেপ্ট হারি অল আর টু বি ব্লেমড। যদি আমরা হারিকে নিয়ে যাই সাথে করে বা গ্রহণ করি, সবাই আমাদেরকে দোষ দিবে। তাহলে ইফ উই অ্যাকসেপ্ট, এখানে যে অ্যাকসেপ্ট কথাটা বলছে, সরি এটা অ্যাকসেপ্ট না, অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্ট মানে হচ্ছে বাদ দেওয়া। হ্যাঁ, যদি আমরা হারিকে বাদ দেই বা রেখে যাই, সবাই আমাদেরকে দোষী দেবে, দোষ দিবে। তাহলে এইখানে যে এই অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্ট মানে হচ্ছে কি করা? বাদ দেওয়া বা অবহেলা করাও বোঝায়। হ্যাঁ, তাহলে এইখানে যেটা আছে এটা মূলত ভার্ব হিসাবে কাজ করছে, এটা এটা ভার্ব। আর সাবজেক্ট যেহেতু উই আছে, উই এর পরে ভার্ব বসে, এটা মাথায় রাখবো, তাহলে হবে সব না ইউটিউবে, তাই না? আচ্ছা, তাহলে একটু দেখতে হবে কোনো ব্যাচে আছে কিনা, সেখান থেকে আমি দিয়ে দিব। আচ্ছা, এরপরে বলছে কি স্যার, আই উইল নট লেট থি গো এক্সেপ্ট দাও ব্লেজ মি। বলতেছে আমি তোমাকে যেতে দিব না এক্সেপ্ট দাও ব্লেজ মি। এইটা হচ্ছে দেখেন দুইটা ফাইনিট ভার্ব আছে, একটা হচ্ছে উইল নট লেট থি গো। তো আমি যেটাকে বুঝাই নেই, এই উইলটা ফিউচার টেন্সকে নির্দেশ করে, এটা আপনারা জানেন।
আর এখানে আছে ব্লেজ মানে হচ্ছে আশীর্বাদ করা, ব্লেজটা হচ্ছে আশীর্বাদ করা, এটা ভার্ব ওয়ান, তাহলে এটা ভার্ব ওয়ান আর এটা ফিউচার টেন্সকে কেন্দ্র করে, তাহলে দুইটা অংশকে যুক্ত করার কাজ করছে কি, এই যে এক্সেপ্ট মানে যেটাকে আনলেস এর অর্থ বলছে, এটা একটা কনজাংশন, দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে। আর এখানে যে থি দেখতেছেন, থি, এই থি মানে হচ্ছে ইউ, আর এখানে যে দাও, এই দাও মানেও ইউ, তবে এই দাও হচ্ছে সাবজেক্ট, যারা প্রোনাউনের ক্লাস করছে তারা এটা জানে, আমি পড়িয়েছি। আর থি মানে হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম, যেমন আই লাভ ইউ না বলে আপনি আগে বলতেন আই লাভ থি, যদি আগের ইংলিশ বলতেন। আর কাউকে যদি বলতেন ইউ আর মাই ফ্রেন্ড, তাহলে বলতেন দাও আর মাই ফ্রেন্ড। তো এই হচ্ছে দুইটা অর্থ, যে এটার মানে ইউ, এটার মানে ইউ, তবে এটা সাবজেক্টিভ ফর্ম আর এটা অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে। আর এখানে এক্সেপ্টটা আনলেস এর অর্থ প্রদান করেছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি কনজাংশন। তো এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, রুটিন দিয়ে দিব, নেক্সট মাসের একটা রুটিন আপনারা পাবেন। আর এই মাসে আরও কয়েকটা আপনাদের ক্লাস হবে ইনশাল্লাহ, যেহেতু আমাদের স্টুডিও এখন ঠিক হয়ে গেছে, এখন থেকে কন্টিনিউ ক্লাস হবে। সুতরাং যদি কেউ অভিশাপ দিয়ে থাকেন, অভিশাপ ফিরাই নিয়ে আমার থেকে, হ্যাঁ, কারণ আমি চাই না অন্তত পক্ষে কেউ অভিশাপ দিক, কারণ অনেকেরই তো কষ্টের টাকা, বুঝছেনই তো, সবারই তো কষ্টের টাকা, তো সেক্ষেত্রে সবাই ক্লাস করার জন্যই টাকা দেয়, এখন যদি ক্লাস করতে না পারে সেক্ষেত্রে অভিশাপটা চলে আসাই স্বাভাবিক। এখন বলছে স্যার আমি 25 ব্যাচে ভর্তি হয়েছি। স্যার আমাদের তো 25 কোনো ব্যাচ নাই। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছি। এর পরবর্তীতে দেখি স্যার পরের নিয়মটা কি বলছে, পরে পরে বলছে ফর এর ব্যবহারটা দেখেন। তো ফর এর ব্যবহারের ক্ষেত্রে আমাদের ফর তো নর্মালি প্রিপোজিশন, আমরা জানি ফর কি প্রিপোজিশন, যখন নাউনের পূর্বে বসবে এটাকে বলবো প্রিপোজিশন। তাহলে ফর হচ্ছে কি স্যার, নাউনের পূর্বে বসলে সেটাকে বলবো প্রিপোজিশন। তাহলে এখানে দেখেন আই ক্যান ডু ইট ফর মাই সেলফ, মানে আমি আমার এটা নিজের জন্য করব, নিজের খাতিরে করব। তাহলে এই যে ফর যেটা, এটা হচ্ছে সম্পর্ক বুঝিয়েছে এটার সাথে এই বাক্য অংশের, বাট আই ক্যান ডু ইট মাই সেলফ এটা না বলে ফর মাই সেলফ। তাহলে এখানে ফর প্রিপোজিশন, নর্মালি প্রিপোজিশন হিসেবে আপনারা চিনেন এটাকে। আচ্ছা, এবার বলছে হি ক্যান নট ডু দিস নাও, সে এখন এটা করতে পারে না। দেখেন হি ক্যান নট মানে এটা একটা ফাইনিট ভার্ব, আপনি দেখতে পাচ্ছেন ভার্ব ওয়ান, আবার এই পাশে হি, এখানে ইজ আছে, এটাও ভার্ব ওয়ান। তাহলে দুইটা সাইড একই ধরনের ভার্ব চলে আসছে, আর এটাকে যুক্ত করার কাজ যে করে তাকে আমরা বলি কনজাংশন। এই জন্য দ্বিতীয় ফরটা কনজাংশন, কারণ নাউনের পূর্বে বসে নাই, সেন্টেন্সের সম্পর্ক বোঝায় নাই, বরং এটা আর এটাকে যুক্ত করার কাজ করছে এটা, ওকে। তাহলে এই জন্য আমরা এটাকে কি বলবো, কনজাংশন। তাহলে প্রথমটা প্রিপোজিশন আর দ্বিতীয়টা কনজাংশন, কারণ দুইটা ক্লজকে যুক্ত করার কাজ করছে, হ্যাঁ। ওকে ফাইন, তো এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা, আমরা এর পরবর্তী অংশে যাই। পরবর্তীতে আমাদেরকে কি বলছে দেখি, সমস্যা নেই, পরের গুলো আপনারা এমনিতেই বুঝে যাবেন, এগুলো আরো ছোট ছোট টপিক। ফিউ, ফিউ মানে খুবই কম, এটা একটা পরিমাণকে বুঝে, আপনারা জানেন। তবে আর্টিকেলের পরে যদি এটা বসে, আর্টিকেলের পরে যদি এটা বসে তাহলে সেটা হয়ে থাকে নাউন। যেমন এখানে বলছে এ, সাথে বলছে ফিউ, তাহলে এই যে আর্টিকেলের পরে বসছে এই জন্য এটাকে কি বলবো, নাউন। আবার দেখেন নাউনের পূর্বে বসলে সেক্ষেত্রে এটাকে বলবো অ্যাজেক্টিভ, যেমন একটু আগে আমি বলছিলাম নাউনের পূর্বে বসে সংখ্যা পরিমাণকে বুঝাইলে সেটাকে বলে অ্যাজেক্টিভ। দেয়ার আর ফিউ ম্যান ইন হিয়ার, এখানে খুব কম সংখ্যক মানুষ আছে, পুরুষ মানুষ। তাহলে এই যে মেন, এই মেনের পরিমাণকে বুঝাইছে এই ফিউ দিয়ে, এই ফিউ দিয়ে কি বুঝাইছে, পরিমাণ।
যেহেতু পরিমাণকে বোঝাইছে সুতরাং এটাকে আমরা বলবো অ্যাজেক্টিভ, এটা এই জন্য হয়েছে অ্যাজেক্টিভ। আর প্রথমটা আর্টিকেলের পরে বসছে, এই যে আর্টিকেল, তাই আর্টিকেলের পরে বসার কারণে হয়েছে নাউন। আর লাস্ট ওয়ান দেখেন, সে আর্টিকেলেরও পরে বসে নাই, আবার নাউনেরও পূর্বে বসে নাই, সরাসরি ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে বসছে। আর সাবজেক্ট হওয়ার ক্ষমতা আছে শুধুমাত্র নাউন অথবা প্রোনাউনের। নাউন মানে নাম, যেহেতু ফিউ কারো নাম না, সুতরাং এটা হচ্ছে প্রোনাউন, কারণ ফিউ নো হোয়ার হি ইজ, খুব কম মানুষই জানে সে কোথায় থাকে। তাহলে কম মানুষের মধ্যে রহিম করিম হইতে পারতো, বাট এখানে সেটা নাই, এখানে ডিরেক্ট ফিউ বলছে। যেমন ম্যানিও যদি থাকে, এগুলোকে বলে ইনডেফিনিট প্রোনাউন, ম্যানি, ফিউ, সাম, অ্যানি, নো, এভরি, এই ওয়ার্ডগুলা। তাহলে এই জন্য এটা হয়েছে প্রোনাউন। এ পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছি স্যার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্ট করেন, এ পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা। আচ্ছা, পরবর্তী অংশ দেখি আমরা। এরপর বলছে হেড, হ্যাঁ, তো প্রথম অংশ যদি দেখি, আচ্ছা সেম আগের মতো আসি। তাহলে প্রথমে আমাদের কি বলছে, হেড। দেখেন হেড মানে কি, মাথা, ইজ হচ্ছে ভার্ব, ভার্বের সাবজেক্ট যেহেতু এটা। এবার বলেন আমাদের শরীরের এই অংশের নাম কি, হেড। তাহলে এই যে প্রথম যে হেড লিখছি, এটা হচ্ছে নাউন, ঠিক আছে, প্রথমে এটা নাউন। দ্বিতীয় বলছে হি হেডেড দ্য বল ইন রাইট টাইম, মানে সে ঠিক সময়ে বলটাকে হেড করছিল। ফুটবল খেলায় হেড করে না, মানে মাথা দিয়ে গুতা দেওয়া। তাহলে এইখানে যে হেডেড, এটা হচ্ছে ভার্ব হিসাবে কাজ করছে। আর ভার্বের পাস্ট হিসাবে হেডের সাথে ইডি লাগানো হয়েছে, হেডেড। তাহলে প্রথমটা নাউন, দ্বিতীয়টা কি স্যার, ভার্ব, ঠিক আছে, মনে থাকবে, প্রথমটা নাউন, দ্বিতীয়টা ভার্ব। কি আর করার, চোখ তো দুইটা, মাঝখানে একটা বেড়া দেন এরকম, বেড়া দিয়ে এই পাশে গণিত রাখেন, এই পাশে ইংলিশ রাখেন, এরকম করতে থাকেন। ব্রেনেরও তো দুইটা পার্ট আছে না। আচ্ছা, এরপরে আসি স্যার, পরবর্তী অংশ আমাদেরকে কি বলা হয়েছে দেখি। পরে বলছে, দেখেন বলছে নাউনের ক্ষেত্রে বলছে হি ইজ এ ম্যান অফ গ্রেট অনার। দেখেন গ্রেট কথাটা আছে আমাদের এখানে চাইছে যেটা, সেটা হচ্ছে ওয়ানারের ব্যাপারটা। ওয়ানার কিভাবে বুঝবো, দেখেন গ্রেট এটা একটা অ্যাজেক্টিভ, গ্রেট মানে কি, এটা একটা অ্যাজেক্টিভ, আপনারা জানেন, বিখ্যাত, এটা একটা গুণ। আর অ্যাজেক্টিভের পরে কি বসে, নাউন বসে। তাহলে এখানে যে ওয়ার্ডটা আছে অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের পরে বসছে যেহেতু, মানে এটা নাউন, মনে থাকবে। তাহলে হি ইজ এ ম্যান অফ গ্রেট ওয়ানার, সে হচ্ছে একজন বিখ্যাত মানুষ, খুব সম্মানের মানুষ। তাহলে এইখানে ওয়ানারটা নাউন। দ্বিতীয়টা বলছে দেখেন এভরিওয়ান ওয়ানার্স হিম, সবাই তাকে সম্মান করে, এভরিওয়ান সাবজেক্ট, তাহলে ওয়ানার্স এটা ভার্ব। এখন যেগুলো আছে এগুলো খুব ইজি, বাকিগুলো ইনশাল্লাহ আপনাদের আর সমস্যা হওয়ার কথা না খুব একটা। তাহলে এটা এখানে গেল। এরপরে আসি স্যার, পরেরটা আমাদেরকে কি বলছে, পরেরটা আমাদেরকে বলা হচ্ছে যে নাউনের ক্ষেত্রে বলছে হি, এটা হচ্ছে লেসের ব্যাপারটা, তাই না, লেস, লেস মানে কমানো। এখন বলছে হি ওয়ান্টস Rs 500, মানে সে 500 রুপি চায়, ফর দ্যাট ওয়াচ, এই ঘড়ির জন্য। হি ওয়ন্ট বি স্যাটিসফাইড উইথ লেস, সে কম নিয়ে সন্তুষ্ট থাকতে চায় না। উইথ একটা প্রিপোজিশন, আপনারা জানেন উইথ কি, প্রিপোজিশন। আর প্রিপোজিশন মানে নাউনের পূর্বে অবস্থান যেটাকে বলি। তাহলে প্রিপোজিশনের পরে হচ্ছে নাউন বসছে এটা। দ্বিতীয়টায় আসেন কি বলছে, দ্য সয়েল অফ পুরুলিয়া ইজ লেস ফার্টিল। দেখেন দ্য সয়েল অফ পুরুলিয়া মানে পুরুলিয়ার মাটি
এখানে হচ্ছে পুরুলিয়া মাটি হুগলির মাটির চেয়ে কম উর্বর। যাই হোক, এটা বাংলাদেশে না, অন্য জায়গার। তো যাই হোক, আমরা এটাই আসি এবার। দ্য সয়েল অফ পুরুলিয়া ইজ ফার্টিল, মানে যদি বলতাম তাহলে সেক্ষেত্রে হইতো স্যার ফার্টাইল, যেটাকে বলি আমরা, মানে উর্বর। এখন ফার্টাইলের জায়গা হইতে পারতো স্যার ভ্যারি ফার্টাইল, তখন আপনারা বুঝে যেতেন ভ্যারি মানে কি খুবই, এটা পরিমাণকে বোঝায়, হাউ মানে খুবই। তাহলে কিন্তু এখানে বোঝাইছে উল্টা, কম উর্বর। তাহলে এই যে কম, আমি যদি বলি যে এইটার কত উর্বর, তখন আপনি বলবেন স্যার কম উর্বর। আমি যদি বলি কত উর্বর, বলবেন বেশি উর্বর। তাহলে এই কতর উত্তর হচ্ছে আমার এটা, যেটা এই অ্যাডজেক্টিভকে মডিফাই করে। তাহলে এই যে লেস, এটা হচ্ছে অ্যাডভার্ব, যেটা মূলত হাউ প্রশ্নের উত্তর দেয়। ঠিক আছে, যে পুরুলিয়ার মাটি কতটা উর্বর, কতটা ফার্টাইল, সেক্ষেত্রে বলবেন লেস ফার্টাইল, মানে কম উর্বর। এরপরে এটা আসেন অ্যাডভার্ব গেল, তারপরে বলছে ইউ আর পেইং লেস অ্যাটেনশন, তুমি কম মনোযোগ দিচ্ছ। তাহলে মনোযোগের পরিমাণ কত, কম। অ্যাটেনশন TION থাকলে নাউন হয়। তাহলে এই যে নাউন, যেটা নাউনের পরিমাণকে বুঝাইছে লেস দিয়ে, তাহলে এই জন্য এটা হয়েছে কি স্যার অ্যাডজেক্টিভ। তাহলে প্রথমটা ছিল আমাদের প্রথমে নাউন, তারপর একটা হয়েছে অ্যাডভার্ব, কারণ পরিমাণকে বুঝাই নাই, এখানে হচ্ছে হাউ দিয়ে প্রশ্নগুলো উত্তর পাবো। আর লাস্টেরটা হচ্ছে অ্যাটেনশনের পরিমাণকে বুঝাইছে, দ্যাটস ওয়াই লাস্টেরটা অ্যাডজেক্টিভ। তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন। স্যার এই পর্যন্ত ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা, অ্যাডভার্বের ব্যাপারটা দেখেন, মনে রাখবেন অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে, অ্যাডজেক্টিভকে, এবং তার নিজেকেও। হ্যাঁ, অ্যাডভার্বকেও মডিফাই করে, এটা হচ্ছে তার মেজর ওয়ার্ক, মেজর অ্যাক্টিভিটি। তাহলে অ্যাডভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আর প্রিপোজিশন শুধু নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। এখন অ্যাডজেক্টিভ, যেমন আপনাকে যদি আমি বলি গুড, এটা একটা অ্যাডজেক্টিভ, তার পূর্বে যদি আমি ভ্যারি যুক্ত করি, তাহলে এই গুডের পরিমাণ, সরি ভ্যারি, তাহলে ভ্যারি গুড মানে কি খুবই ভালো, তাহলে গুডের পরিমাণ, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভকে মডিফাই করলো, দ্যাট মিন্স ভ্যারিটা হচ্ছে অ্যাডভার্ব। সেম ভাবে এখানে যে ওয়ার্ডটা আছে ফার্টাইল, হ্যাঁ, তাহলে ফার্টাইল মানে হচ্ছে উর্বর, এটা একটা অ্যাডজেক্টিভ মানে গুণ। আর এইটাকে যদি আমি ভ্যারি ফার্টাইল বলতাম, সেটা হতো অ্যাডভার্ব। বাট ভ্যারি না করে তার বিপরীত শব্দ ব্যবহার করছি লেস, দ্যাটস ওয়াই এটা এই অ্যাডজেক্টিভকে মডিফাই করার কারণে অ্যাডভার্ব হয়েছে। বুঝতে পারছেন স্যার ক্লিয়ারটা? না, অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ একই না। অ্যাডভার্ব হচ্ছে কি বলছি, অ্যাডজেক্টিভ হচ্ছে দোষ গুণ অবস্থা এগুলাকে বোঝায়, আর অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। আর অ্যাডভার্ব নাউন বা প্রোনাউন বাদে অন্য যে কোনো ব্যক্তিকে, যে কোনো পার্সনকে, যে কোনো পার্টস অফ স্পিচকে, ইভেন পুরো একটা সেন্টেন্সকে সে মডিফাই করে। যেমন আপনি দেখেন এখানে অ্যাডজেক্টিভ যেটা আছে, এখানে হচ্ছে কি অ্যাটেনশন, এটা হচ্ছে নাউন। হ্যাঁ, এটা কি নাউন, নাউনের পরিমাণকে বুঝাইছে, এই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এখানে যে লেস, তারপরে যে ফার্টাইল কথাটা লেখা আছে, ফার্টাইল কথাটা নাউন না, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কখনো অ্যাডজেক্টিভকে মডিফাই করে না, অ্যাডজেক্টিভ শুধুমাত্র কি করে, নাউনকে মডিফাই করে, বা প্রোনাউনকে, প্রোনাউন তার মধ্যেও নাউন কথাটা আছে, বাট অ্যাডভার্ব এগুলা বাদে বাকিগুলাকে মডিফাই করে। এটা দিয়ে আপনি অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকে পার্থক্য করতে পারবেন। বুঝতে পারছেন শুভ ভাইয়া? বুঝতে পারছেন কি বলছি? অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, অ্যাডভার্ব এই দুইটা বাদে বাকি সবাইকে মডিফাই করে। তো আপনি মডিফাইয়ের উপর ভিত্তি করে বুঝতে পারবেন এটা অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। ওকে।
আপনাকে সহজভাবে একটু বলি, দেখেন রিচ, এই রিচ শব্দটা হচ্ছে কি জানেন? রিচ মানে ধনী, এটা একটা অবস্থা, এটা অ্যাজেক্টিভ, হ্যাঁ অ্যাজেক্টিভ। আর বয়, বয় যেটা আছে এটা একটা নাউন। এখন বুঝেন, আমি যদি এটার পূর্বে লিখি বিগ বয়, তাহলে বিগ এখানে অ্যাজেক্টিভ, হ্যাঁ এটা অ্যাজেক্টিভ। আর যদি আমি এখানে লিখি বিগ রিচ মানে বড় বড় লোক, মানে অনেক বড় লোক যেটা, তাহলে এই যে বিগ কথাটা আমি লিখলাম, এই বিগ এখন অ্যাডভার্ব। কেন? কারণ সে এই অ্যাজেক্টিভকে মডিফাই করছে আর নাউনকে মডিফাই করছে উপরেরটা। বুঝতে পারছেন কি? একটু রেসপন্স করেন শুভ। জান্নাতুল তুলি বলছে বুঝি নাই, আপনার বোঝা লাগবে না, আপনি ঘুমাই থাকেন। আপনি বাদে বাকি সবাইকে বুঝাই দেওয়া আমার দায়িত্ব, আপনারা আমি বুঝাইতে পারবো না। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি, এটা হচ্ছে 240। আচ্ছা, যারা আছেন তারাই বলেন। জান্নাতুল তুলি বলছে এখন আমি বুঝি নাই, তাকে কি আমার বুঝাই দেওয়া উচিত? এখনো এখনো কি বুঝাই দেওয়া উচিত? এখন এত কিছু বোঝানোর পরে সে বলছে বুঝি নাই, তাহলে কি বুঝাই দেওয়া উচিত নাকি উচিত না বলেন? আচ্ছা, দেখি এবার আসছে কি স্যার, লাইক। শুভ বলছে কি বলছে এটা, মানে জি স্যার বলতে, জি স্যার বলতে কি স্যার, এটা বুঝি নাই। আচ্ছা, এবার আসি স্যার পরেরটা, লাইক শব্দটা নিয়ে। লাইক যেখানে আছে, লাইক হচ্ছে বলছে উই শ্যাল নট সি হিজ লাইক এগেইন, আমরা তার মতো আর কাউকে দেখতে চাই না। এই যে হিজ লাইক এগেইন, একটু জিনিস মনে রাখবেন, হিজ, এই হিজ কে বলি আমরা ডিটারমিনার। হিজ ফাদার, হিজ মাদার, হিজ ব্রাদার, এরকম হিজ লাইক, এই হিজ লাইক অর্থাৎ ডিটারমিনারের পরে নাউন বসে। ওকে, ডিটারমিনারের পরে কি বসে? নাউন। আর ডিটারমিনার কিভাবে বুঝবো? এটা নির্দিষ্ট করার কাজ করে। আমি যদি বলি দেখেন, হি, এরকম বললাম, দিস ইজ ফল্ট, মানে এটা একটা ভুল, হ্যাঁ দিস ইজ ফল্ট। বাট কেউ যদি বলে দিস ইজ হিজ ফল্ট, মানে এটা তার ভুল, তখন কি হবে? তার ভুল কথাটা বলা মানে হচ্ছে হিজ, এইটা নির্দিষ্ট করার কাজ করে। আর এইখানে যে নির্দিষ্ট করার কাজ করছে ডিটারমিনার, দ্যাটস ওয়াই এটাকে বলছি আমরা নাউন। ডিটারমিনারের পরে নাউন বসে, ঠিক আছে? তাহলে ডিটারমিনারের পরে এখানে নাউন বসবে। আচ্ছা, এরপরে আসেন দেখেন ভার্বের ক্ষেত্রে পরে বলছে কি চিলড্রেন লাইক সুইট, শিশুরা মিষ্টি পছন্দ করে। এটা পছন্দ করা, এটা ভার্ব সবাই পারবে। দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্যাচার, তারা একই গঠনের মানুষ, মানে তারা একই মনের মানুষ যদি বলা যায়। তাহলে এখানে বলছে দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্যাচার। এখন দেখেন এই যে যে ওয়ার্ডটা বলছে বিল্ড অ্যান্ড স্ট্রেচার, যে কথাটা, এই অংশটা টোটালি একটা নাউন। কি এটা? নাউন। আর এটাকে বলে ফ্রেজ, নাউন ফ্রেজ বলে, মানে ইডিয়ম অ্যান্ড ফ্রেজের মধ্যে নাউন ফ্রেজ। আর নাউনের পূর্বে যে ওয়ার্ডটা এখন আছে সেটা হচ্ছে অ্যাজেক্টিভ, যে তারা একই রকম গড়নে, ওই যে বলছে গড়নের মানুষ, মানে একই গঠনের মানুষ, একই মনোমানসিকতার মানুষ, হ্যাঁ। হ্যাঁ, মিনিং বুঝলে সহজেই অ্যাডভার্ব বোঝা যাবে। তাহলে এখানে বলছে দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্রাকচার। তাহলে এখানে আপনি সহজভাবে বুঝবেন যে এটা নাউন কেন, কারণ এখানে একটা অফ আছে, আর অফের পরে সবসময় নাউন থাকে একটা ওয়ার্ড হইলে, আর দুইটা ওয়ার্ড হইলে মাঝখানে একটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে এখানে এরকম রাখতে পারেন যে অফ প্লাস যদি একটা ওয়ার্ড হয় ডিরেক্ট নাউন,
আর যদি অফের পরে দুইটা ওয়ার্ড হয় তাহলে প্রথমে আমরা বলবো অ্যাডজেক্টিভ আর তারপরেরটা হবে নাউন। তাহলে সেই হিসাবে এটা আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে এটা। এরপরে আসেন ডু নট টক লাইক দ্যাট, মানে ওরকম কথা বলো না। এখানে যে টক লাইক দ্যাট খেয়াল করেন, তাহলে প্রিপোজিশন কার পূর্বে বসে? নাউনের পূর্বে। তাহলে এখানে বলছে ডোন্ট টক লাইক দ্যাট, ওরকম কথা বইলো না। তাহলে এই যে লাইক কথাটা আমি যদি বলি, এইটা হচ্ছে আমাদের এটা প্রোনাউন, যেটাকে বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সেই প্রোনাউনের পূর্বে বসে এইটা এটার সাথে সম্পর্ক বুঝাইছে। আমি যদি বলি কথা বলো না, তাহলে কিন্তু সেন্টেন্সটা হয় না। ওইরকম কথা বইলো না, সেই জন্য বলছে লাইক। তাহলে ডোন্ট টক লাইক দ্যাট মানে ওই কথা বা ওইরকম কথা বলো না। তাহলে এক্ষেত্রে আমাদের এটা হচ্ছে মূলত এই নাউনের পূর্বে বসে তাকে মডিফাই করছে, দ্যাটস ওয়াই এটাকে বলবো প্রিপোজিশন। এখন অনেকে মনে করতে পারেন স্যার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হইলে এটার অবস্থা, দোষ, গুণ এগুলাকে বুঝাইতো, বাট এই লাইক দিয়ে তো কোনো দোষ, গুণ, সংখ্যা, পরিমাণকে বুঝাই নাই, তাই এটাকে আমরা বলবো প্রিপোজিশন। ওকে, যেমন বলছে হি লুকস মানে তাকে দেখাই, লাইক হিজ ফাদার তার বাবার মতো। হ্যাঁ, তাহলে তার বাবার কি এটা দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ না, তার বাবার মতো দেখা, এটা জাস্ট তুলনা করা বুঝাইছে। হ্যাঁ, তাহলে তুলনা করছে এটা, এগুলো সব প্রিপোজিশন। তুলনা করার কাজ সবসময় করে কে? প্রিপোজিশন তুলনা কাজ করার কাজ করে থাকে। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, এ পর্যন্ত গেল। এরপর আসেন লিটল। লিটল দিয়ে আমরা শেষ করি, লিটল আর মোর এই দুটা শেষ করবো আজকে ইনশাল্লাহ। তো লিটল শব্দ দেখেন, লিটল মানে সামান্য। তো আই ওয়ান্ট বাট লিটল, এই যে বাট দেখতেছেন, বাট কিন্তু এখানে প্রিপোজিশন, মানে আমি সামান্য একটু ছাড়া আর কিছু চাই না। বাট মানে কি এখানে? বাট এখানে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে লিটল এখানে নাউন বসছে, প্রিপোজিশনের পরে কে বসে? নাউন বসে। তাহলে এই বাট মানে কি? ছাড়া। বলছে আমি বিশেষ কিছু চাই না, আই ওয়ান্ট বাট লিটল, মানে এটা হচ্ছে কি জানেন, যে আমি অল্প একটু চাই, বেশি কিছু চাই না, সোজা কথা এটা। আচ্ছা, এরপরে বলছে দেয়ার ইজ লিটল ডেঞ্জার ইন গোয়িং, তাহলে ডেঞ্জার মানে বিপদ, কতটা বিপদ? সামান্য, তাহলে বিপদের পরিমাণকে বুঝাইছে, আর পরিমাণ মানে এটা অ্যাডজেক্টিভ। এবার বলছে শি ইটস ভেরি লিটল, সে খুবই সামান্য খায়। এখন আমি যদি এটাকে প্রশ্ন করি সে খায় কতটা, হাউ মাচ, তার উত্তর হচ্ছে লিটল, সামান্য। তাহলে হাউ এর উত্তর দিয়েছে, দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে হাউ এর উত্তর দেওয়ার কারণে হয়েছে অ্যাডভার্ব, পরেরটা নাউনের পূর্বে তার পরিমাণ বুঝাইছে, তাই হয়েছে অ্যাডজেক্টিভ, আর তারপরে প্রথমটা প্রিপোজিশনের পরে বসে হয়েছে নাউন। ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি মোরের ব্যাপারটা, লিটল যেহেতু দেখলাম, মোরের ব্যাপারটা দেখি পরে। মোরে আমাদের কি বলা হয়েছে? মোরে বলছে প্রোনাউনে প্রথমে, মোর অফ আস ডাই ইন বেড দেন আউট অফ ইট। দেখেন আমাদের বেশিরভাগই বিছানার বাইরে মারা যাওয়ার তুলনায় বিছানায় শুয়েই বেশি মরে। যাই হোক, তো বলছে মোর অফ আস, আমাদের বেশিরভাগ। তাহলে বেশিরভাগ বলতে হতে পারে রহিম, করিম, জব্বার, হামিদ, এরকম বিভিন্ন নাম, বাট নামগুলা না বলে তার পরিবর্তে বলছে মোর মানে বেশি। সুতরাং এটা একটা প্রোনাউনের কাজ করছে। আমি চাইলে লিখতে পারতাম অল অফ আস, তখনও প্রোনাউন হইতো, ম্যানি অফ আস, তখনও প্রোনাউন হইতো, ফিউ অফ আস, তখনও প্রোনাউন হইতো। তাহলে এটা প্রোনাউন। দ্বিতীয়টা দেখেন বলছে আই ওয়ান্ট মোর ম্যান, দেখেন ম্যান মানে মানুষ, পুরুষ মানুষ, তাহলে এটা একটা নাউন, আর নাউনের পরিমাণ বুঝাইছে যে আমি বেশি মানুষ চাই তার মতো, তাহলে তার মতো আরো লোক চাই, তাহলে এই মানুষের পরিমাণ যে কি পরিমাণ সেটা আমি বলে দিচ্ছি, যে আই ওয়ান্ট মোর ম্যান লাইক হিম, তার মতো আমি আরো মানুষ চাই। ঠিক আছে। ধারাবাহিক হলে অনেক কিছুই বুঝবেন না স্যার, কারণ ধারাবাহিকতা রাখতে হলে টপিক ওয়াইজ সাজানো হয়, মাস্টার বইটা টপিক ওয়াইজ সাজানো না সুচিতা। যেটা প্রয়োজন আপনারা যেটার পরে যেটা পড়ালে ভালো বুঝবেন সেভাবেই পড়ানো হয়। আচ্ছা, এরপরে আসেন স্যার অ্যাডভার্বের ব্যাপারটা কি বলছে? ইউ শুড টক লেস অ্যান্ড ওয়ার্ক মোর, তোমার কম কথা বলা উচিত, বেশি কাজ করা উচিত। তাহলে ইউ শুড টক, তোমার বলা উচিত কত, হাউ দিয়ে যদি প্রশ্ন করেন তাহলে উত্তরটা আসবে লেস। তোমার কাজ করা উচিত কত, মোর, তাহলে এটা মোর এবং লেস এই দুটা হাউ এর উত্তর দেয়, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো অ্যাডভার্ব। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব, উপরেরটা নাউনের পূর্বে বসে হয়েছে অ্যাডজেক্টিভ, আর তার প্রথমটা নাউনের পরিবর্তে বসে তাই হয়েছে প্রোনাউন। ঠিক আছে। তো এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা? যারা এখন পর্যন্ত শুরু থেকে ধৈর্য ধরে আছেন একটু কাইন্ডলি জানাবেন যে ক্লিয়ার বুঝছেন কিনা, তাহলে একটু সি লিখবেন। ঠিক আছে। আর নেক্সটে আবার আমরা ক্লাস ওয়াইজ রেগুলার ক্লাস হবে আমাদের, সপ্তাহে যেভাবে রেগুলার হয় আপনাদেরকে আমি দিয়ে দিব রুটিন আগামী মাসের, যে কোন দিন ক্লাস হবে,
যেহেতু আমাদের স্টুডিও এখন মোটামুটি ওকে ইনশাল্লাহ, আর আজকে তো ক্লাস করলেনই, সো এভাবে ক্লাস আমাদের কন্টিনিউ আবার হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।